সালটি 2018। ওই সময় থেকে আমার ব্যক্তিগতভাবে বা একক ব্যবসা শুরু হয়। তার আগের সময় আমি ব্যবসা করেছি, কিন্তু ওই সময়গুলোতে আমি পার্টনারশিপে ব্যবসা করছি। পার্টনারশিপে ব্যবসা করার সময় আমার কাছে মনে হয়েছে কি যে পার্টনারে ক্ল্যাশ হয়, এবং কি এই সময়টা দেখা গেছে কি আমার অনেক টাকা, অনেক ইনভেস্টমেন্ট, অনেক পুঁজি সেটা কিন্তু নষ্ট হয়েছে। যার কারণে আমার কাছে একটা সময় মনে হয়েছে কি আমি একাই যথেষ্ট, বা আমি একাই শুরু করতে পারবো। যার কারণে শুরু হয় 2018 সাল থেকে সোলোপ্রেনারশিপ, অর্থাৎ আমি একাই সকল কিছু করি। কিন্তু 6 মাস যেতে না যেতে দেখলাম কি আমি একা আর পারি না। সো আমাকে কি করতে হলো, 18 সালের লাস্টে গিয়ে আমাকে সিদ্ধান্ত নিতে হলো যে আমার একাধিক অবশ্যই লোক বসাইতে হবে, তা না হলে আমি কোনোভাবেই পারবো না। খেয়াল করেন, লেবাররা তো লেবারের কাজ করবে স্বাভাবিক। আমার কোম্পানিতে যারা লেবার আছেন, বা আমার কোম্পানিতে যারা একদম রুট লেভেলে যারা কাজ করতেছেন, তারা তো অবশ্যই কাজ করতেছেন, তাদের জায়গা থেকে কোনো সমস্যা নাই। কিন্তু যখন এই অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে লোকজন বসাইতেছে, এই সময়টাই সবচেয়ে বড় সমস্যাগুলো তৈরি হইতেছে কি তারা হয় হিসাব নিকাশে ভুল করতেছে, অথবা কাজটাকে সঠিকভাবে করতেছে না, অথবা কাজটাকে তারা ভালোবাসতেছে না, এরকম সমস্যা ফেস করতেছিলাম। যার কারণে চিন্তা হলো কি আমি নিজেই মার্কেটিং করব, নিজেই সেলস করব, সব কিছু নিজেই করব। এই যে আমি যে কষ্টের জার্নির কথা বললাম, এই সমস্যাটা শুধুমাত্র আমার হয়েছে এমন না, বাংলাদেশের অধিকাংশ উদ্যোক্তা ভাইদের এই সমস্যা কিন্তু হয়ে থাকে। 2019 সাল বা 20 সালে পর থেকে কিন্তু আমাকে এই লেভেলের সমস্যা ফেস করতে হয় নাই। তবে আমি একসাথে 5 জন 10 জন মানুষের কাজও করতাম, অর্থাৎ 16 ঘন্টা, 18 ঘন্টা, 22 ঘন্টা পর্যন্ত পরিশ্রম করছি, এরকমও গেছে। অনেক সময় 2-3 রাত ঘুমাইনি, এরকমও কিন্তু দিন রাত গেছে। সো আমি বলবো একটা ব্যবসা শুরু করতে গেলে এই সময় অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে। এখন আপনার ব্যবসাটা আসলে ব্যবসা নাকি আপনার ব্যবসাতে আপনি একজন বেস্ট এমপ্লয়ি, সেটা আপনি হিসাব করছেন কখনো? সো আমি আপনাকে মেজার করতে শেখাবো যে কিভাবে আপনার বিজনেসটাকে একটা ব্র্যান্ডে পরিণত করতে পারবেন, কিভাবে আপনার একটি বিজনেস রয়েছে সেই বিজনেসে এমপ্লয়ীদের সেট আপ করবেন, সেই জিনিসটা আমি একটু দেখানোর চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। খেয়াল করেন, আপনার বিজনেসে একজন কাস্টমার আপনাকে ফোন দিল, তার অমুক অমুক প্রোডাক্ট দরকার, অথবা আপনার দোকানে একজন কাস্টমার আসছে, উনি কখনোই এর আগে আপনার থেকে প্রোডাক্ট কিনে নেই, ফার্স্ট টাইম আপনার কাছে আসছে। এই ক্ষেত্রে আপনি তার কাছে প্রোডাক্ট যখন বিক্রি করবেন, অবশ্যই বিক্রি করার আগ পর্যন্ত আপনি তাকে চিনেন না। সো আপনার কাছে কোনো তার ডাটা নাই। সো সে আপনার একজন সাসপেক্ট, অর্থাৎ এখনো সে আপনার কাস্টমার হয়নি। এই যে সাসপেক্টটাকে আপনি নোন করবেন, অর্থাৎ প্রথমে চিনবেন। চিনার জন্য কি করতে হবে, অবশ্যই আপনার একটা লোক বা আপনার এরকম স্টাফ থাকতে হবে, যে কি করবে, এই যে কাস্টমার সাথে প্রথম ডিল করবে। এখন কাস্টমার সাথে ডিল করলেন, ফার্স্ট ইমপ্রেশন অবশ্যই খুবই জরুরি বিষয়, যে তার সাথে কিভাবে কথা বলতেছেন। দ্বিতীয় যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা কি, এই সেলসটা করার জন্য বা এই কাস্টমারের কাছে সেলস করার জন্য বা কাস্টমার কি চাচ্ছে সেটা বোঝার জন্য আপনার অবশ্যই সেলস ক্লোজিং টিম থাকতে হবে, যে কি করবে, সেলসটা ক্লোজ করবে। সেটা আপনার ক্যাশিয়ার হইতে পারে, যে বিল তৈরি করতে সে হইতে পারে, অর্থাৎ যে কেউ হইতে পারে, কিন্তু অবশ্যই কি করতে হবে, সেলস ক্লোজিং করতে জানতে হবে। এখন আমি প্রেফার করব সেলস ক্লোজিংটা আপনার নিজের করা উচিত, কারণ কি এটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। এই সেলস ক্লোজিং এর সময় কি হয়, আপনি কাস্টমার থেকে টাকা নেবেন। সো টাকা যে নিচ্ছেন, সেই টাকা নেওয়ার মাধ্যমে তাকে সার্ভিস দিচ্ছেন, সে যাতে মনে করে যে হ্যাঁ সার্ভিসের বিনিময়ে টাকা দিচ্ছি, টাকার বিনিময়ে সার্ভিস নিচ্ছি না। খেয়াল করবেন, সার্ভিসের বিনিময়ে টাকা নেওয়া আর টাকার বিনিময়ে সার্ভিস দেওয়া, সেটা দুইটা কিন্তু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে চিন্তা ভাবনা। সো আমি বলবো আপনাকে, আপনার কাস্টমার যাতে ফিল করতে পারে যে এই প্রোডাক্টটা আমি কিনলাম কি কারণে, আমার উপকারের জন্য, আর এই জন্য আমি টাকা পে করলাম, এতে করে তার কাছে কোনো কিন্তু সমস্যা মনে হবে না। এখন আপনি বলতেন ভাই একটু যদি উদাহরণ দিতেন। দেখুন, আপনি রোলস রয়েসের একটা গাড়ির কথা যদি চিন্তা করেন, এক্ষেত্রে কি কখনো ডিসকাউন্টের চিন্তা ভাবনা করবেন? ডিসকাউন্ট তো চিন্তা ভাবনা করবেন না। আপনি রোলেক্সের একটা ঘড়ি কিনবেন, আপনাকে প্রি বুকিং দিয়ে ঘড়ি বানিয়ে নিতে হবে। এই ক্ষেত্রে আপনি কি কখনো চিন্তা করবেন যে আমি একটু দামাদামি করি? সো দামাদামি কেন করতেছেন না, কারণ কি ওই প্রোডাক্টের একটা ভ্যালু আছে, ভ্যালুর কারণে আপনি দাম দিতে বাধ্য। সো আপনার কাস্টমারও আপনার প্রোডাক্টের জন্য দাম দিতে বাধ্য থাকবে, বা দাম দিতে তার কোনো সমস্যা হবে না। এইরকম প্রিমিয়ামনেস বা প্রিমিয়াম জিনিস ফিল করাইতে হবে, তাহলেই সেলস ক্লোজিং করে আপনি সেই কাস্টমারকে রিপিট করাইতে পারবেন। এখন আমাদের দেশে কি হয়, আমাদের দেশে সচরাচর কাস্টমার প্রোডাক্ট কিনলো না সেটা আমাদের দেখার বিষয় থাকে না। আমরা শোরুম দিছি, বা আমরা দোকান দিছি, বা আমরা ব্যবসা প্রতিষ্ঠান করছি, কাস্টমার আসবে, আইসে প্রোডাক্ট কিনলো, না কিনলো, অথবা কাস্টমার যদি প্রোডাক্ট কিনতে না চায় তাকে জোর করে পুশ করা হয়, আপনি এই প্রোডাক্ট কিনলে আপনাকে অনেক সুন্দর লাগবে, এই প্রোডাক্ট কিনলে আপনার অনেক ভালো লাগবে, এই প্রোডাক্ট আপনার জন্যই বানানো হয়েছে, এই ধরনের আমরা কিন্তু মার্কেটিং করে থাকি। তো দিন শেষে এই কাজগুলোর মাধ্যম দিয়ে কিন্তু কাস্টমার বিরক্তও হয়। সো আপনাকে এই ধরনের চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে।
তাহলে আপনি কি করলেন, প্রথমে আপনি কাস্টমারকে চিনলেন, অর্থাৎ সাসপেক্টে আপনি কাস্টমার বানাইতেছেন, আর কাস্টমার করার জন্য আপনি কি করবেন, সেলস ক্লোজিং করলেন। এখন সেলস ক্লোজিং জিনিসটা একটু কঠিন। একটা ব্যবসা যখন দাঁড়ায় যায় তখন হয়তো আপনাকে আর সেলস ক্লোজিং করতে নিজের নামতে হবে না, আপনার লোকজনই পারবে, আপনার টিমমেট পারবে। কিন্তু শুরুর দিকে আমি বলবো আপনাকে আপনি সেলস ক্লোজিংয়ে থাকার চেষ্টা করেন। তৃতীয় যে ধাপে আপনার লোক দরকার হবে সেটা কি, সিআরএম। এই ক্ষেত্রে কি হবে, আপনি কাস্টমারদের টাকা নিছেন, এখন তাকে সার্ভিস দিবেন বলছেন, কিন্তু সার্ভিস দিচ্ছেন না। এই ক্ষেত্রে কিন্তু কাস্টমার রিপিট হবে না, বা কাস্টমার আপনার নামে ব্যাড ইমপ্রেশন দিবে। সো আপনার কি দরকার হবে, অবশ্যই আপনি যে কমিটমেন্ট দিচ্ছেন যে এই প্রোডাক্টটা ব্যবহার করলে আপনি এই সুবিধা পাবেন, এই সুযোগ সুবিধা পাইতেছেন, সেই সুযোগ সুবিধা যাতে অক্ষুণ্ণ থাকে বা সেই সুযোগ সুবিধা যাতে সে পায় সেই ব্যবস্থা তাকে দিতে হবে। সো এই জায়গাতে কাস্টমারকে সিআরএম অর্থাৎ কাস্টমারের যে সার্ভিসটা দিতে চাইছেন সেই সার্ভিসটা যাতে প্রপারলি পায় সেই ব্যবস্থা রাখতে হবে। সর্বশেষ সেলসের জন্য সেলস কোঅর্ডিনেটর দরকার হবে। এখন এই সেলস কোঅর্ডিনেটর কি করবে, সে এই যে টোটাল সেলস করছেন ডাটাগুলো কে ম্যানেজ করবে, ডাটাগুলো কালেক্ট করবে কে, ডাটাগুলো কালেক্ট হওয়ার পরে সেগুলোকে অ্যানালাইজ করে মান্থলি টার্গেট কি ছিল, টার্গেট কিভাবে দেওয়া হবে, পরবর্তী মাস কি করবেন, এ টু জেড এই জিনিসগুলো কে করবে, এই জন্য দরকার হবে কি সেলস কোঅর্ডিনেটর। সো এই 4টা উইং যদি আপনার কোম্পানিতে না থাকে সেই ক্ষেত্রে বলবো আপনাকে, আপনি এখনো আপনার প্রতিষ্ঠানে আপনি বেস্ট এমপ্লয়ি, আপনি এখনো ফাউন্ডার না, আপনি এখনো ব্যবসায়ী না। আশা করি আপনাকে ক্লিয়ার করতে পারছি। এখন আপনি বলতেন ভাই আমি একটা ব্যবসা শুরু করলাম, শুরু করার পরবর্তী সময় তো আমি এত স্টাফ নিতে পারবো না, সেই ক্ষেত্রে এই যে 4টা উইং বললাম, এই 4টা উইংকে আপনি আলাদা আলাদা করে কি করতে পারেন, একাধিক উইংসের জন্য একজন লোক আপনি সিলেক্ট করতে পারেন। যেমন আপনি কি করতে পারেন, সাসপেক্ট যে কি করবে, সে মিটিং ফিক্সড করবে বা কাস্টমার সাথে ফার্স্ট ইমপ্রেশন বা ফার্স্ট কথাবার্তা বলবে সেটা, এবং কি সেলস ক্লোজিং দুইটা একজনই করতে পারেন। তৃতীয় যে ধাপ সিআরএম, এটা আপনার একজন প্রতিনিধি কি করবে, কাস্টমারকে সার্ভিস দিবে। চতুর্থ যে ধাপের কথা বলছে সেটা কি, সেলস কোঅর্ডিনেটর, সে কি করবে, ডাটাগুলা সঠিকভাবে উপস্থাপন করবে, সঠিকভাবে প্রসেস করবে, সঠিকভাবে আপনার কাছে নিয়ে এসে দিবে, বা ডাটাগুলার ম্যানেজ করার জন্য আপনি কি করতে পারেন, বিভিন্ন ধরনের আজকাল কিন্তু সফটওয়্যার পাওয়া যায়, আপনি সফটওয়্যারগুলো ব্যবহার করতে পারেন। আমাদের আরো একটি কোম্পানি রয়েছে সাকিব আইটি কেয়ার, সেই কোম্পানির আন্ডারে কিন্তু আমরা পস সফটওয়্যার বিক্রি করে থাকি, ইআরপি সফটওয়্যার বিক্রি করে থাকি, ইনভেন্টরি সফটওয়্যার বিক্রি করে থাকি, স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার বিক্রি করে থাকি। সো আপনার কোম্পানিতে যদি এরকম যদি সফটওয়্যার দরকার হয় সেই ক্ষেত্রে কিন্তু ইনস্টলেশন করে নিতে পারেন। যেহেতু অনলাইন সফটওয়্যার, আপনি যে কোনো ডিভাইস দিয়ে কিন্তু যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস নিতে পারতেছেন, অর্থাৎ আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কত টাকা বিক্রি হলো, কত টাকা লাভ হয়েছে, কোথায় কত টাকা বাকি থাকলো, কোথায় কত টাকা দিতে হবে, এ টু জেড কিন্তু আপনি দেখতে পারতেছেন। সো আমি বলবো আপনাকে, আপনার বিজনেসটা যদি এখনো অটোমেটেড না হয়ে থাকে, অটোমেশন যদি না করে থাকেন, সেই ক্ষেত্রে আপনি এখনো যদি হাতে কলমে লিখতে থাকেন, ডাটাবেসগুলো যদি হাতে লিখে রাখেন, সেই ক্ষেত্রে এই ডাটাগুলো লিকেজ হওয়ার একটা চান্স থাকে, পাশাপাশি এই ডাটাগুলো দিয়ে অ্যানালাইসিস করা খুব কঠিন হয়ে দাঁড়ায়। আমি বলবো আপনাকে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের সকল জিনিসপত্র অবশ্যই অনলাইন হওয়া জরুরি, পাশাপাশি যত কাগজের পরিমাণ কমানো যায় তত স্টাফের পরিমাণ কম লাগবে, বা কম খরচে আপনি কিন্তু আপনার ইনভেন্টরি ম্যানেজমেন্ট থেকে শুরু করে আপনার যাবতীয় কাজকর্ম করতে পারতেছেন। সুতরাং আমি আপনাকে বলবো আপনার বিজনেসটা এখনই অটোমেটেড করার চেষ্টা করে দেন। আশা করি বলতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।